বল নিয়ে খেলা, একটুও লেখাপড়া নেই, লেখাপড়ায় একটুও মনোযোগ নেই। হ্যাঁ, বলটা দিন। সারাদিন শুধু বল নিয়ে খেলা, সেই সকাল থেকে শুধু বল নিয়ে খেলা, একটুও লেখাপড়া করে না, লেখাপড়ায় একটুও মনোযোগ নেই। এই বলের মধ্যে আসলে কি এমন আছে যে আমাদের ছেলেমেয়েরা এই বলটা এত আগ্রহ নিয়ে, এত আনন্দ নিয়ে খেলে, কিন্তু যখন মনে করেন যে কোনো একটা বই, এই যে একটা বইয়ের কথা বলা হয়, বইতে আর একটু আনন্দ পায় না, বই পড়তে চায় না, লেখাপড়ায় মন বসে না। আজকে এটা নিয়ে কথা বলবো। অর্থাৎ এই বলটার মধ্যে কি এমন কারিশমা আছে যে ছেলেমেয়েরা এত আগ্রহ নিয়ে, এত আনন্দ নিয়ে খেলাধুলাটা করে, কিন্তু বইটা পড়তে চায় না। অর্থাৎ আপনার বাবু লেখাপড়ায় আরো বেশি মনোযোগী হবে, আরো বেশি আনন্দ নিয়ে পড়বে কোন কাজটা করলে, এটা আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা কি করি সাধারণত, এই তুই এখনো পড়তে বসিসনি কিসের জন্য, পড়তে বস, এত খেলাধুলা কিসের, এত খেলাধুলা করে কি হবে, এক্ষুনি বস। এই কথাগুলো সাধারণত আমরা বলে থাকি। সো আমরা তো লাইভে চলে গেছি বোধহয়। আজকের আমাদের রেগুলার প্যারেন্টিং প্রোগ্রামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হলেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, আর অবশ্যই মাহে রমজানের শুভেচ্ছা। মজারুর আজকে আমাদের লাইভে কথা বলবো যে আপনার সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করতে কি কি মজাদার কাজ আপনি করবেন সেই বিষয় নিয়ে আমি আলী আদনান। সো শুরুতেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমাদের এই লাইভটা শেয়ার করে দিচ্ছি এবং আপনাদের রিকোয়েস্ট করব আপনারাও প্লিজ এই লাইভটা শেয়ার করে দিবেন। সো আমি মজারুতে গেলাম এবং মজারুতে গিয়ে আমাদের এই লাইভটা আমি শেয়ার করে দিচ্ছি। সো অনুরোধ করছি আপনারাও লাইভটা শেয়ার করে দিবেন। সো আমি একদম টু দা পয়েন্টে চলে আসি যে আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে লেখাপড়ায় মনোযোগী করা, অর্থাৎ আমাদের বাবু বা সন্তান কিভাবে লেখাপড়ায় মনোযোগী হবে সেটা নিয়ে আমি পাশে বলটা রাখছি। এটার কারণ যে বলটার মতো আগ্রহ নিয়ে বা খেলাতে যতটা আগ্রহ নিয়ে আমাদের ছেলে মেয়েরা খেলে, ততখানি আগ্রহ নিয়ে কিভাবে লেখাপড়ায় মনোযোগী হবে সেই বিষয়টা নিয়ে। সো প্রথমেই আমি বলি যে এই বইয়ের সাথে কিন্তু আমাদের বাবুদের সম্পর্কটা খুব খারাপ, খুব জঘন্য, খুব তিক্ত। এটার কারণ কি জানেন? এই বই পড়ার জন্য তাকে অনেক বকা শুনতে হয়েছে, অনেক মায়ের শুনতে হয়েছে, অনেক খেলা মিস দিতে হয়েছে, এরপরে তাকে এই বইটা পড়তে হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা আমাদের ছেলে মেয়েদের কেন লেখাপড়া করাই? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাই মূলত তাদের যেন সেলফ স্টিম বাড়ে, সেলফ কনফিডেন্স বাড়ে, তারা যেন নিজেকে চেনে, জানে এবং সম্মান করতে পারে। কিন্তু খুব আফসোসের একটা বিষয় হচ্ছে সেই সম্মানটাই আমরা পুরোপুরি দিতে পারি না বা করাতে পারি না, কারণ পড়তে বসলে আমরা বকা ঝকা মায়ের এগুলো শুরু করে দিই। সো আমি একদম টু দ্য পয়েন্টে চলে যাব আজকে, সেটা হচ্ছে যে কি কি কাজ করলে আমাদের বাবুরা লেখাপড়ায় মনোযোগী হবে। সো আপনাদের অনুরোধ করবো যে প্লিজ আপনারা যারা এই লাইভটা দেখছেন তারা শেয়ার করে দিবেন এবং আপনাদের প্যারেন্টিং ওরিয়েন্টেড যে কোনো কোয়েশ্চেন বা আজকে যে টপিক আছে আমাদের সেটা হচ্ছে লেখাপড়ায় মনোযোগী করতে কি কি করবেন, সেই টপিক ওরিয়েন্টেড যদি কোনো কোয়েশ্চেন থাকে সো প্লিজ আপনারা আপনাদের কোয়েশ্চেনটা আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেটা হচ্ছে আপনাদের এই কোয়েশ্চেন অনুযায়ী পরবর্তীতে আমি কথা বলবো। সো শুরুতেই আপনি জানান যে আপনার বাবু কি আনন্দে লেখাপড়া করে কি না, ইয়েস অথবা নো। তাহলে আমি বুঝে যাবো যে কার কার বাবা আনন্দে লেখাপড়া করে, কার কার বাবা আনন্দে লেখাপড়া করে না। সো ইয়েস অর নো আমি দেখতে চাই। সো সবাই একটু কমেন্ট করে আমাকে ইয়েস অর নো দিয়ে আমাকে বোঝান যে কার কার বাবু মজা নিয়ে লেখাপড়া করে। আমি এখনো কমেন্ট দেখতেছি না কারো, আশা করি কারো কমেন্ট দেখবো আমি। জুয়েল ভাইয়ের কমেন্টও দেখতেছি না। জুয়েল ভাই মোবাইলটা নিয়ে নেন জুয়েল ভাই। সো এখনো দেখছি না আমি কারো কমেন্ট। যদি কারো কমেন্ট দেখি, আপনার বাবু যদি লেখাপড়ায় মজা না পায় তাহলে নো লিখবেন, জাস্ট নো। আর মজা পেলে ইয়েস লিখবেন। হ্যাঁ ইয়েস, ফিরোজ সাহেব লিখছেন ইয়েস, তার মানে তার বাবু লেখাপড়ায় আনন্দ পায়। থ্যাংক ইউ সো মাচ। আর দেখি কে কি লেখেন। যার বাবু লেখাপড়ায় আনন্দ পায় না, মজা পায় না, তিনি নো লিখবেন। আমরা দেখতেছি আমরা দেখতেছি অনেকেই কমেন্ট করছেন, অনেকেই দেখতেছেন আমাদেরকে। সো আমি তাহলে একেবারে পড়ায় চলে যাই।
সো আজকে টপিকে চলে যাই আমি, সেটা হইতেছে ইয়োর চাইল্ড নিড প্যারেন্ট নট টিচার। বুঝাই বলি, সাধারণত যেটা হয় যে বাসাতে আমাদের মায়েরা এবং বাবারা সারাদিন চিৎকার চেঁচামেচি বকা ঝকা, এই তুই পড়, এই তুই পড়িস না কেন, এবং আসলে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা মনে হয় আমাদের বাবা মা আসলে বাবা মা না, তারা আসলে শিক্ষক। তারা লেখাপড়া নিয়ে এত বেশি উদ্বিগ্ন থাকে বা এত বেশি লেখাপড়ার কথাটা বলে। সো আমার প্রথম সাজেশন যেটা থাকবে সেটা হচ্ছে যে, আচ্ছা ভাবুন তো, আপনি একজন মা, আপনার হাজবেন্ড মনে করেন হচ্ছে একজন পুলিশ অফিসার। সে অফিস থেকে ফিরে যদি সেই পুলিশ অফিসারের মতো আচরণ করে বাসায়, আপনার কি ভালো লাগবে? অথবা মনে করেন আপনি হাজবেন্ড, আপনার ওয়াইফ মনে করেন হচ্ছে ব্যাংকে জব করে। সো ব্যাংকে জব করে ঘরে এসেও যদি সে একদম প্রফেশনাল, যারা ব্যাংকে জব করে তাদের মতো কথা বলে, আচরণ করে, এটা কি আপনার ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। বাই দ্য সেম ওয়ে, আমরা যেটা করি যে ম্যাক্সিমাম টাইম বাবা মা ভুলে যায় যে বাবা মা তারা মনে করে তারা শিক্ষক। কিন্তু বুঝিয়ে বলি, শিক্ষক কিন্তু স্কুলে আছে, হয়তোবা বাসাতেও আপনি আলাদা একজন শিক্ষককে দিয়েছেন। কাজে আমরা যেন বেশিরভাগ সময়ই বাবা মা থাকি, খুব অল্প সময়ের জন্য শিক্ষক হই। এটা আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ। এর পরের আমার যে অনুরোধটা থাকবে সেটা হচ্ছে, বাবা মায়েদের অভিযোগটা কি? লিখতে চায় না, পড়তে চায় না, তাই না? এখন আসেন, বিজ্ঞানসম্মতভাবে আমরা বোঝার চেষ্টা করি এই বিষয় দুটো কি। লিখতে চায় না, তাই না? সো লেখাটা আসলে কি? যখন আমি মনে করেন যে একটা খাতাতে লিখছি, একটা খাতা নিলাম, খাতাতে আমি লিখছি, এই লেখাটা কিন্তু আমার আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন হচ্ছে, অর্থাৎ হাত এবং চোখের কোঅর্ডিনেশনের মাধ্যমে কিন্তু আমি লিখছি। কাজেই আমরা যদি আমাদের সন্তানদেরকে দিয়ে আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশনের অনেকগুলো কাজ করাই, তাহলে কিন্তু তার এই স্কিল ডেভেলপ হবে। অর্থাৎ আমরা যেটা করাই যে আমরা তার জীবদ্দশায় কখনো আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন নিয়ে কোনো কাজ করি না, তারপর বলি যে আমার ছেলে মেয়ে একটু লিখতে চায় না, আমার ছেলে মেয়ের লেখা একটুও ভালো না, এই টাইপ কথাগুলো সাধারণত আমরা বলে থাকি। সো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যেটা আমরা ইতিমধ্যে কমেন্ট দেখছি, অনেকেই কমেন্ট করছেন, সো বলবো প্লিজ আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন যদি আপনার কাছে ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ এটা অনেক ইফেক্টিভ। সো আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে আপনার বাবু লেখাপড়ায় মনোযোগ কেন থাকে না, বা কি কি করলে লেখাপড়ায় আপনার বাবুর মনোযোগটা আসবে। আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি হচ্ছে, আমরা কি ইন্টারনেটে কোনো প্রবলেম হচ্ছে নাকি জুয়েল ভাই? দেখেন তো আপনি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সো আমরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ফোকাস অন 5 সেন্স। অর্থাৎ আমরা যে বলছি যে আমার বাবু এই যে লেখা ভালো না, এটার কারণ হচ্ছে তার আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন টাইপ কোনো কাজ করায় না। যেমন মনে করেন আপনার বাবু যদি বল খেলে, এই বল খেলতে অনেকেই মানা করে, এত খেলাধুলা কিসে। কিন্তু জানিয়ে রাখি, এই বলটা যখন সে একজনকে ছুঁড়ে দিচ্ছে, যখন একজন ছুঁড়ে পাচ্ছে তার হাতে, তখন কিন্তু তার চোখ এবং হাতের কোঅর্ডিনেশনটা হচ্ছে। অর্থাৎ আপাতভাবে মনে হবে এটা একটা খেলা, কিন্তু আদতে এটা কিন্তু তার আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন হচ্ছে। আপনার সন্তান যখন মনে করেন যে ব্যাডমিন্টন খেলতেছে, হ্যাঁ, ব্যাডমিন্টন খেলাও কিন্তু এক প্রকার কি আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ, তাই না? এই যে আমরা ফেদারগুলোকে এমনি এমনি করে মারি, তাই না? এটাও আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ। যখন সে ক্রিকেট খেলছে, ব্যাট করছে, বল আসলো, বলটা দেখে এক ছক্কা মেরে দিল। কাজে আমি অনুরোধ করব যে এইরকম আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজগুলো আপনার বাবুকে দিয়ে অনেক বেশি করান। তাহলে যেটা হবে যে লেখাপড়া যদি বলি আমরা, এটা কিন্তু বেসিকলি ব্রেন অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশন বা আই অ্যান্ড হ্যান্ড কোঅর্ডিনেশনের কাজ। তাহলে এটাও কিন্তু অনেক বেশি ডেভেলপ হবে। এরপরে বলবো যে লেখাপড়ায় মনোযোগ না আসার একটা বেসিক কারণ কিন্তু ঘুম। এটা কি আপনারা জানেন? এবং বিজ্ঞান বলছে যে অন্তত পক্ষে যদি 8 ঘন্টা আমাদের বাবুরা না ঘুমায়, তাহলে তার মেজাজ খিটমিটে থাকবে, এবং যদি পরিমিত পানি না খায় তাহলে কনসেন্ট্রেশন কমে আসবে। সো আই ডু রিকোয়েস্ট ইউ যে আমাদের বাবুরা ঠিক মতো ঘুমোচ্ছে কিনা, ঠিক মতো পানি খাচ্ছে কিনা। যদি এই কাজ দুইটা ঠিক মতো করে আমাদের বাবু, তাহলে আমরা লিখে দিব হচ্ছে ইয়েস। এখন দেখি যে আপনার বাবু যদি 8 ঘন্টা ঘুমোয় এবং হচ্ছে যদি আপনার বাবু পানিটা পরিমিত খায়, তাহলে আপনারা ইয়েস লেখেন। আমি দেখি কে কে ইয়েস লেখছে, আমাদের এখানে কমেন্ট করছে কে কে, সেটা আমরা এখন দেখব। আচ্ছা, সেটার জন্য ওয়েট করছি আমি। এবং এই সাথে আরো কিছু টিপসের কথা আমি বলি আপনাদের, যেটা হচ্ছে আমাদের সন্তানদের মনোযোগ বৃদ্ধির জন্য অনেক বেশি কাজে দেবে।
আসলে মনোযোগ বাড়ানো এটার জন্য কিছু প্র্যাকটিস আমাদের আছে। প্রথমত এই প্র্যাকটিসগুলো আসলে আমরা বাবা মায়েরা ঠিক মতো জানি না। হুমায়রা লিখছেন ইয়েস, থ্যাংক ইউ। ফিরোজ লিখছেন নো। আচ্ছা ঠিক আছে, কাজ করানো হয় না। সো আমরা এরপর থেকে অ্যাওয়ার থাকবো যে এই কাজগুলো যেন করানো হয়, এবং রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা এই লাইভটা শেয়ার করে দিবেন, যার ফলে এই বিষয়ে আপনার যারা ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যেন অ্যাওয়ার হয় এবং তারাও যেন এই বিষয়টা নিয়ে বুঝতে পারে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য। সো আমি যদি যাই এর পরের টপিকটা, সেটা হচ্ছে যে মনোযোগ বাড়ানোর জন্য কিন্তু কিছু প্র্যাকটিস আছে। যেমন দেখবেন যে ছবি আঁকা, এই যখন ছবি আঁকে ছেলেমেয়েদের খুব পছন্দের একটা কাজ হচ্ছে পেইন্টিং বা ছবি আঁকা। কিন্তু আমরা অনেক সময় অনেক গার্ডিয়ান বলেন আর বলবেন না, লেখাপড়া নেই, শুধু ছবি আঁকায়। সো ছবি আঁকার মতো যদি উদ্বুদ্ধ করেন, একটা ছবি আঁকতে কিন্তু অনেক সময় লাগে এবং অনেক সময় ধরে আপনার বাবু কিন্তু বসে থাকে। এই যে এইটা করলে কিন্তু তার যেটা হচ্ছে কনসেন্ট্রেশন পাওয়ারটা অনেক বেশি বাড়বে। এরপরে আমি বলবো যে ভিজুয়ালাইজেশন, এটা খুব ইম্পর্টেন্ট আপনার সন্তানের মানে মনোযোগ বৃদ্ধি করবার জন্য। এরপরে বলবো যে কিছু গেম আছে, এই গেমগুলোতে কি হয় জানেন তো, এই গেমগুলো যখন খেলবেন আপনি আপনার বাবুকে নিয়ে, তখন তার মনোযোগটা বৃদ্ধি পাবে এবং ব্রেন ডেভেলপমেন্ট হবে। যেমন উনো বলে একটা খেলা আছে, পাজল আছে, হ্যাঁ, এগুলো যদি আপনি খেলান না, আপনার বাবুর কিন্তু মনোযোগটা অনেক বেশি বাড়বে। এরপরে আমি বলবো কমিক বই। আমরা কিন্তু ছেলেমেয়েরা পড়তে চায় না, এটা একটা বড় কারণ হচ্ছে সে দেখে তার সাউন্ড অনেক কম। একজন বলছেন ভাইয়া বাবুর মোবাইল অ্যাডিকশন। আচ্ছা ঠিক আছে, হুমায়রা লিখছেন, ওকে আমি মোবাইল অ্যাডিকশনটা নিয়ে কথা বলবো। সো আপনাদের যত কোয়েশ্চেন আছে প্লিজ আপনারা কোয়েশ্চেনগুলো করে রাখেন, আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্টস নিয়ে আমি পরবর্তীতে আমাদের শেষের দিকে আপনাদের কোয়েশ্চেনের আনসার আমি দিব। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেকে আমাকে দেখতেছেন। আমি অনুরোধ করবো যে এটা শেয়ার করে দিবেন, যেন এই ওরিয়েন্টেড টপিকে আমরা প্রায় কথা বলবো এবং আপনারা যেন কানেক্টেড থাকেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যেটা, সেটা হচ্ছে যে কালার পেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কিন্তু আমরা একটা সময় করতাম কালার পেনের ইউজটা, এখন একেবারেই করা হয় না। সো আই ডু রিকোয়েস্ট ইউ যে কালার পেনটা ইউজ করা খুব ইম্পর্টেন্ট। মনে করেন যে যেই লাইনগুলো খুব কঠিন হচ্ছে, যে বিষয়গুলো আপনার বাবু প্রায় ভুলে যায়, সেই অ্যাটলিস্ট বেসিক ওয়ার্ডগুলো লাইনগুলো আন্ডারলাইন করাটা কিন্তু খুব বেশি জরুরি, যদি চান আপনার বাবুর কনসেন্ট্রেশনটা লেখাপড়ায় অনেক বেশি থাকবে। এবং লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আক্স করা। এটা অনেক বাবা মাই বুঝি না। আচ্ছা, সেটা হচ্ছে যে আক্স করা অর্থাৎ জিজ্ঞেস করা। অনেক বাবা মাই আছেন যে সারাদিন কি পড়লো না পড়লো স্যার তো আছে, ওই স্যার জানে, আমি অত ভালো জানি না। এটা না, আপনি প্লিজ একটা কোশ্চেন করবেন দিন শেষে, বাবা বা মা আজকে সারাদিনে তুমি কি পড়লা, আজকে সারাদিনে তুমি কি জানলা। এই কোশ্চেনটা কিন্তু খুব বেসিক একটা কোশ্চেন এবং এটা কিন্তু করতেই হবে। মারিয়া মাহমুদ লিখছেন আমার বাবু 8 ঘন্টা ঘুমায়, পানি কম খায়। এটা কিন্তু একটু প্রবলেম, পানি কম খাওয়াটা। কারণ আপনার বাবু যদি কনসেন্ট্রেশন পাওয়ারটা বাড়াতে চান, আপনি পানি বেশি খাওয়াটা এটা খুব বেশি জরুরি। আমরা যেটা এটা ইনশিওর করি একদম বেসিক্যালি। আর একটা বিষয় হচ্ছে যে এই যে এখনকার দেশের জাতীয় সমস্যা, যেটা এটা নিয়ে আমি কথা বলবো আলাদা করে, তারপরেও বলে রাখি, আপনার বাবু যদি অনেক বেশি মোবাইল অ্যাডিক্টেড হয়, মোবাইল কি করে জানেন, আমিও মোবাইল দেখি। সো মোবাইল যখন আপনি বারবার দেখবে, অনেক বেশি দেখবে, তখন যেটা হয় এই মোবাইল বেশি ইউজ করলে আমাদের ব্রেইনটা অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে। এবং দেখবেন যে যারা অনেক বেশি গেজেট অ্যাডিক্টেড, তারা কোনো কিছুতে কনসেন্ট্রেশনটা বেশি দিতে পারে না। সো একদম বেসিক কথা, আপনি যদি চান আপনার বাবুর মনোযোগ বাড়বে, সেটা লেখাপড়ায় হোক, খাওয়া দাওয়ায় হোক, খেলাধুলায় হোক, কোনো একটা ছবি আঁকায় হোক, তাহলে আমি বলবো যে একদম বেসিক যেটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই স্ক্রিন আসক্তি, এটা আমাদের কমাতে হবে। এবং এটা নিয়ে আমি প্রায় আমাদের আগে লাইভগুলোতে কথা বলছি, প্রয়োজন আজকে আবারও বলবো। আমরা দেখছি আমাদেরকে অনেকেই দেখছেন, আকাশ শফিক আমাদের দেখছেন, থ্যাংক ইউ সো মাচ আকাশ শফিক আমাদেরকে দেখার জন্য। জান্নাতুল ফিরদৌস লিখছে পড়তে বসানো যায় না, নানা অজুহাত। হ্যাঁ, কথা বলবো আমি। আরিফ লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আমাদের লাইভটা শেষ অবধি থাকবেন এবং শেষ অবধি দেখবেন। এবং আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে আমাদের বাবুর লেখাপড়া একদম মনোযোগ নিয়ে কি করা যায় এবং কিভাবে খেলাধুলার মতো করে লেখাপড়াকে আনন্দদায়ক করা যায়, সেটা নিয়ে কথা বলছি আমি। সো আমি ছোট ছোট অনেকগুলো টিপসের কথা বললাম, এটা করা। এবং প্রথম যে কাজটা করা, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা কিন্তু আমাদের বাবুর সামনে এবং পেছনে প্রায় বলে থাকি, পাশের বাসার ভাবি আসলে বিশেষত, আর বলবেন না ভাবি,
আমার বাবুর লেখাপড়ায় একটুও মনোযোগ নেই, একটুও পড়তে চায় না, একটুও পড়ে না। এবং এই কথাটা যখন আপনার বাবু যখন শুনলো যে আমার আম্মু বলতেছে যে আমি পড়তে চাই না, পড়তে বসি না, খুব স্বাভাবিক বিষয়, লেখাপড়ার প্রতি তার মনোযোগটা আরোই কমে যাবে। এই জন্য আমি বলবো শব্দ চয়নটা খুব ইম্পর্টেন্ট আপনার বাবুর ক্ষেত্রে। অর্থাৎ আপনার বাবুর সামনে পেছনে আপনি কি কথা বলছেন, আপনার বাবু কিন্তু দ্বারা যেমন উৎসাহী হবে অনুৎসাহীও হবে। যে আজকে থেকে আপনার বাবুকে আপনি সামনে পেছনে ফোনে সবসময় বলবেন, জানেন ভাবি আমার বাবু না যখন পড়ে একদম মন দিয়ে পড়ে। হ্যাঁ, এইটা কিন্তু বলবেন বারবার। এতে হবে কি, ওর কনসেন্ট্রেশন পাওয়ারটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আমাকে বলছে সাউন্ড অনেক কম, সো আমি কথা তো আচ্ছা ঠিক আছে, আমি জোরে কথা বলার চেষ্টা করছি এবং চেষ্টা করছি। সো আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমাদের বাবুর যদি আমরা চাই তার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে, আরো কিছু প্র্যাকটিসের কথা বলবো যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রথম বিষয় হচ্ছে মেডিটেশন। এই কথাটা আমি বলা যেতে পারে যে প্রায় প্রত্যেকটা লাইভে এই কথাটা আমি বলে থাকি যে আমাদের বাবুকে দিয়ে একটু মেডিটেশন করানো। কারণ এটা শুনলে না একটু হাস্যকর লাগে যে আয় হাই এইটুকু বাচ্চা এদিকে দিয়ে কি মেডিটেশন করাবো, এটা কেমনে সম্ভব। সো আমি যেটা করি, আমার একটা ছোট্ট পাঠশালা আছে, আমার পাঠশালায় কিন্তু মনে করেন বাবুদেরকে শোয়াই দেই, শোয়াই বলি সবাই চোখ বন্ধ করো এবং সবাই মনে মনে বলো যে আমি অনেক মন দিয়ে পড়বো, আমি অনেক ভালো করে লেখাপড়া করব, লেখাপড়া করে আমি অনেক বড় কিছু করব, আমি আব্বু আম্মুকে হেল্প করব, আমি আব্বু আম্মুর জন্য অনেক কিছু করব। সো এই কথাগুলো কিন্তু আমি আমার বাবুদেরকে বলাই। এবং দেখেন যে পৃথিবীতে যত বড় বড় মনীষী ছিলেন প্রত্যেকের মধ্যে একটা গুণ কমন ছিলেন, আর সেটা কি জানেন, তারা অনেক বেশি মেডিটেশন করতেন, প্রত্যেকটা মহামানব। সো আমরা আমাদের বাবারা যেহেতু অনেক বেশি ডিস্ট্রাক্ট, অর্থাৎ এখনকার যুগে এত খেলনা, তার এত মানে ইউটিউবে এত চ্যানেল, এত কিছু, যে আসলে কনসেন্ট্রেশন দিতে পারে না। আমি বলবো প্রতিদিন যদি হয় দিনের একটা সময়ে আপনি নিজে একটু বসেন, একটু মেডিটেশনটা আপনি নিজে করলেন, এবং ইউটিউবে সার্চ দিলে কিন্তু অনেক মেডিটেশনের জিনিসপত্র আপনি পাবেন। কিছুই না, শির দেওয়াটা সোজা রাখলেন, শির দেওয়াটা সোজা রেখে নিঃশ্বাস নিলেন দীর্ঘক্ষণ, জুয়েল ভাইটা করেন তো, নিঃশ্বাস নিলেন 4 সেকেন্ড, শির দ্বারা সোজা রেখে 2 সেকেন্ড রাখলেন, 4 সেকেন্ড বের করে দিলেন। আরো ভালো হয় যদি মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নাক দিয়ে ছাড়েন, তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, বড় করে নিঃশ্বাস নিয়ে, এটা করলে যেটা হবে যে মেডিটেশন করলে মনোযোগ বাড়ে, তার ধীর শক্তি বাড়বে। সো আমি বলবো যে আমাদের বাবুরা যতই ছোট হোক না কেন, আমরা এই মেডিটেশনটা অল্প একটু সময়ের জন্য, এবং বাচ্চারা কিভাবে শেখে এটা একটা বেসিক সায়েন্স আজকে আপনাদেরকে সবাইকে বলি। আমরা শেখানোর জন্য কি করি, এই যাও ব্রাশ করো, ব্রাশ না করে তুমি যাচ্ছ কোথায়, এই ওঠো ফজর নামাজটা পড়ো, এখনো নামাজ পড়োনি। আমরা এভাবে শিখাই, কিন্তু বিজ্ঞান বলছে আপনার বাবুকে যে কোনো অভ্যাস বা যে কোনো কিছু শেখাতে গেলে 4 স্টেপে কাজ করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে সেই কাজটা আগে আপনি করবেন, আপনার বাবু দেখবে, এটা প্রথম কথা। অর্থাৎ আমি যদি চাই যে আমার বাবু প্রতি রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করবে, তাহলে ওকে দেখায় দেখায় আমাকে রাতের বেলা আগে কয়েকদিন দাঁত ব্রাশ করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে বাবুকে নিয়ে করা। অর্থাৎ এরপরে বলা যে বাবু আমি তো আজকে দাঁত ব্রাশ করতেছি, তুমি কি দাঁত ব্রাশ করবা, আসো আমরা একসাথে দাঁত ব্রাশ করি। এই কথাটা বলে যেটা করবেন আপনি, যে বাবুকে সাথে নিয়ে দাঁত ব্রাশ করবেন। তাহলে প্রথমত আমাদের শিশুরা কিভাবে শিখবে, প্রথমত তারা দেখে এবং তাকে দেখিয়ে কাজ করুন। এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি বাবুকে দেখালেন, এরপর বাবুর সাথে করলেন, দ্বিতীয় বিষয়। এবং তৃতীয় বিষয় হচ্ছে এরপরে আপনি বলবেন যে বাবুকে করতে বলবেন সেই কাজটা, যে ঠিক আছে এবার তুমি করো। এবং স্বাভাবিকভাবে এরপরে দেখবেন যে বাবু সেই কাজটা খুব আনন্দের সাথেই করছে। সো এইটা যেন আমরা ভুলে না যাই, আমরা যেন এইটা মেনটেন করি। আপনি সেটা হতে পারে যে তার যে কোনো হ্যাবিট করানোর জন্য করতেছেন, আমরা এটা বেসিক সায়েন্স, বেসিক সাইকোলজি শিশুদের। এবং যদি দেখেন যে এরপরও শিশুরা না করছে, আবার আপনি 1 নম্বর থেকে শুরু করেন। সো 1 নম্বর পয়েন্টটা কি হচ্ছিল, বাবুকে শেখানোর, যে বাবুরা যে কোনো কিছু আগে দেখে শেখে। 2 নম্বর পয়েন্টটা কি, এরপর তাকে সাথে নিয়ে করানো, মনে করেন আপনি ব্রাশ করাতে চাচ্ছেন, তাকে সাথে নিয়ে ব্রাশ করান। তৃতীয়বার হচ্ছে এরপর তাকে বলা যে এখন তো রাত হয়ে গেছে, কই ব্রাশটা করা তো সে করবে।
তাহলে বাবুদের লার্নিং স্টেপ কয়টা, একটা, দুইটা না তিনটা, সবাই কমেন্ট সেকশনে জানান। তাহলে বুঝবো যে আপনারা এতক্ষণ ধরে আমার এই কথাগুলো শুনতেছেন। কমেন্ট সেকশনে জানান যে বাবুরা শেখে কয়টা ধাপে, এক, দুই না তিন। আমি এখন কমেন্টে চলে যাই। শারমিন আক্তার লিখেছেন, খুব চমৎকার আলোচনা, অভিভাবকদের পেইন পয়েন্টগুলো সমাধান, এই টিপসগুলো বেশ সাহায্য করবে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদেরকে দেখছেন, আমাদের সাথে আসছেন এটার জন্য। সো আমি দেখি এখন যে আপনারা একটু কাইন্ডলি জানান যে বাবুরা কয় স্টেপে শেখে। আমি কমেন্টগুলো এখন একটু চেক করব। জুল ভাই আপনি মোবাইল একটু দেন তো, আমার টাইম মনে হয় সমস্যা হচ্ছে। আমি দেখব যে বাবুরা কয় স্টেপে শেখে, আমাদেরকে একটু জানান আপনারা, আমাদেরকে একটু জানান যে বাবুরা কয় স্টেপে শেখে। আমি দেখি আপনারা কে কে কমেন্ট করছেন, আমি একটু দেখে নেই কে কে কমেন্ট করছেন, দেখে নেই কে কে কমেন্ট করছেন, আমাদেরকে একটু জানান বাবুরা কয় স্টেপে শেখে। আমি কিন্তু একটু আগে বলছি, কারণ মাঝে মাঝে যদি এটা আমি না করি তাহলে কিন্তু আপনারা খেয়ে হারিয়ে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, ও থ্যাংক ইউ, আমি দেখতে পাচ্ছি যে জান্নাতুল ফেরদৌস লিখছেন তিনটা, থ্যাংক ইউ। ফারজানা তিনটা, হাবিবা তিনটা, নাজমুন নাহার চারটা, রুবাইয়া তিনটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা যে দেখতেছেন এটা আমি বুঝতে পারলাম 3 স্টেপে মিতু নুসরাত, থ্যাংক ইউ। সো এরপর থেকে আমরা আমাদের বাবুদের যে কোনো হ্যাবিট তৈরি করার ক্ষেত্রে কিন্তু এটা মেনটেন করার চেষ্টা করব যে এই 3টা স্টেপ আমরা ফলো করছি কিনা। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়, মনে থাকবে আমাদের। আচ্ছা, এখন চলে যাই আমাদের এই আজকের টপিকটা কিন্তু যে আমাদের সন্তানকে লেখাপড়ায় মনোযোগী করব কিভাবে, সেটা নিয়ে আমি অনেক এলোমেলো কথা বলবো। সো আপনারা এই কথাগুলো লিখে রাখতে পারেন অথবা শেয়ার দিয়ে রাখলে সুবিধা হবে কি, যে এই ভিডিওটা পরবর্তীতে একবার একটানা দেখলে কিন্তু আপনি হচ্ছে প্রত্যেকটা টপিক আপনার মনে থাকবে বা মাথায় থাকবে। বলটাকে রাখতে পারতেছি না জুয়েল ভাই, বিপদ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এরপরে আমি বলবো যেটা, সেটা হচ্ছে ফোকাস অন ইফোর্ট নট রেজাল্ট। আমরা যেটা করি, আমাদের বাবুরা যদি খুব ভালো একটা লেখা লেখে, খুব ভালো একটা রেজাল্ট করে, আমরা কি বলি, বাহ তুমি অসাধারণ রেজাল্ট করেছো, তুমি সেরা, বাহ তোমার হাতের লেখা অনেক সুন্দর, বাহ তুমি তো অনেক সুন্দর রিডিংটা পড়তে পারো। এই কথাটা কিন্তু প্রায় বলি। কাজে আজকে থেকে আপনাদেরকে একটা জিনিস শেখাবো, আমরা এভাবে কথা বলবো না, আমাদের বাচ্চাদেরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করব না। অবশ্যই আমাদের বাবু সব থেকে বেশি প্রভাবিত হয় আমাদেরকে দ্বারা, এবং যখন আপনি বাবুর একটা অভ্যাসকে অ্যাপ্রিসিয়েট করেন, সে অভ্যাসটা বেড়ে যাবে। মনে করেন আপনি আজকে আপনার পাশের বাসার ভাবিকে বলেন, জানেন ভাবি আমার বাবু না এত মন দিয়ে সন্ধ্যার বেলা পড়তে বসে, আমার খুব ভালো লাগে। তবে আপনার বাবু যদি মন দিয়ে পড়ে বা সুন্দর করে পড়ে বা সুন্দর লেখে, কখনোই বলবেন না বাহ তুমি অসাধারণ, বাহ তুমি সেরা। বলবেন তুমি যে 1 ঘন্টা ধরে পড়ছো, তুমি 1 ঘন্টা ধরে যে প্রতিদিন যে তুমি এই 2 ঘন্টা ধরে পড়তে না, এটা একটা দারুণ কাজ করছো, এই জন্য তুমি একটা অসাধারণ রেজাল্ট করছো। মনে করেন আপনার বাবা একটা সুন্দর ছবি আঁকায় আনলো, আমরা কি বলি, বাহ অসাধারণ ছবি, এই কথাটা বলবেন না। বলবেন তুমি যে এই সন্ধ্যা থেকে বসে বসে এত সুন্দর কষ্ট করে ছবিটা আঁকাইছো, এই জন্য ছবিটা অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ আপনি সবসময় অ্যাপ্রিসিয়েট করবেন তার ইফোর্টকে। মনে করেন আপনার ছেলে ফার্স্ট হলো দৌড় প্রতিযোগিতা, আমরা কি বলি যে তুমি ফার্স্ট হয়েছো, ভেরি গুড, এটা বলবেন না। বলবেন তুমি যে এই দৌড় প্রতিযোগিতার জন্য প্রত্যেকদিন বিকেলবেলা দৌড়াতা, এত কষ্ট করছো তুমি, এটা অনেক ভালো করছো, এটার জন্য তুমি আজকে ফার্স্ট হয়েছো। দেখছো, তাহলে কিসে আমরা জোর দিলাম বলেন তো, তার ইফোর্টকে। এভাবে প্রত্যেকটা সময় যদি আপনার সন্তানের এই পরিশ্রমটাকে আপনি গুরুত্ব দেন, পরিশ্রমটাকে যদি আপনি এম্ফাসাইজ দেন, তাহলে কিন্তু বড় হয়ে সে পরিশ্রমী হবে এবং অহমিকা তার মধ্যে আসবে না। অহংকারটা কিন্তু খারাপ, এবং আমরা এভাবে কিন্তু ছেলেমেয়েদেরকে মধ্যে অহংবোধটা জন্মিয়ে ফেলি। এরপরে একটা টেকনিকের কথা বলবো, এটা কেউই করেন না, একটু নতুন টেকনিক, এটা আপনারা শিখে রাখলে আপনাদের সুবিধা হবে। সেটা হচ্ছে এই টেকনিকটাকে বলা হয়ে থাকে অডিও রেকর্ডিং টেকনিক। অর্থাৎ শিশুরা শেখে মূলত 3 ভাবে মনে রাখবে। আমি এই কথাটা অনেকবার বলছি, জুয়েল ভাই অনেকবার শুনছে। সেটা হচ্ছে প্রথমত অডিটরি লার্নার, অর্থাৎ যারা শুনে শিখতে পছন্দ করে। হ্যাঁ, কেউ আছে ভিজুয়াল লার্নার, দেখে শিখতে পছন্দ করে। কেউ আছে কিনেস্থেটিক লার্নার, যারা এক্সপিরিয়েন্স করে শিখতে পছন্দ করে। অর্থাৎ অডিটরি লার্নাররা কি, আপনি একটা টপিক বলবেন, দেখবেন যে ও শুনে 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 শিখে গেছে। এবার ভিজুয়াল লার্নার কি, মনে করেন আপনি বাস স্ট্যান্ড প্যারাগ্রাফ বললে শিখে যাবে। ভিজুয়াল লার্নাররা কি করবে, বাস স্ট্যান্ড ছবি দেখাইতে হবে, তাইলে ওর বেশি মনে থাকবে। আর কিনেস্থেটিক লার্নার কি, বাস স্ট্যান্ডে নিয়ে গেলে বাস স্ট্যান্ডের সম্বন্ধে তার ধারণা তার পরিষ্কার থাকবে। এটা অনেক টিচাররাই জানে না, যে আমরা সবাই মুখে বলি, কিন্তু আসলে মুখে বললে সব স্টুডেন্টরা সমানভাবে নিবে না। দ্যাটস দ্য রিজন। সো আমি বলবো, যেহেতু ম্যাক্সিমাম শিশুরাই অডিটরি লার্নার, সো আপনি যেটা করতে পারেন, আপনার কাছে একটা ফোন আছে,
আপনার বাবা মুখে একটা প্যারাগ্রাফ পড়লো, এরপরে বললেন যে বাবা এই প্যারাগ্রাফটা এখন তুমি মুখে একবার বলো তো, আমি রেকর্ড করে নিই। রেকর্ড করার পর রেকর্ড হয়ে গেল, এরপর সে মনে করেন তাকে বললেন হ্যাঁ এখন তুমি বারবার শোনো, সে অডিওটা অন করে মনে করেন বারবার কানের কাছে নিয়ে শুনতেছে। এভাবেও কিন্তু শেখা যায়, এভাবেও কিন্তু পড়া যায়, আমরা অনেকেই জানি না। সো আজকে থেকে আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। যদি আপনার সন্তান অডিটরি লার্নার হয়ে থাকে তাহলে তাকে বলবেন এটা, দেখবেন সে অ্যাপ্লাই করবে এটা। সো এটা গেল একটা টিপস। এরপরে সেকেন্ড যে টিপসের কথা আমি বলবো সেটা হচ্ছে বিজ্ঞান বলে একটা মানুষ একদিনে যেটা পড়ে পরের দিনে তার 82% ভুলে যায়। আমি আবারও বলি, একটা মানুষ একদিনে যা শেখে যা পড়ে পরের দিনে তার 82% ভুলে যায়। এটা খুব স্বাভাবিক বিষয়, একবারে এত কিছু মানুষ মনে রাখতে পারে না। কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে যেটা আগেকার যুগে মানুষটা খুব গুরুত্ব দিত কিন্তু আমরা গুরুত্ব দিই না, সেটা হচ্ছে রিভিশন। মনে করেন যে আপনার বাবু আজকে সে এক পাতা পড়েছে, পরের দিন কি হয় যে পরের পাতা শুরু করে, পরের দিন পরের পাতা শুরু করে, তাই না? কিন্তু আমরা স্কুলে যদি এটা নাও করাই, আপনারা যারা বাসায় আসেন, বাসায় আপনার বাবুকে পড়াচ্ছেন, আমি রিকোয়েস্ট করব যে তাকে বলতে যে বাবা আগের দিন কি পড়লে একটু রিভাইজ দিও তো। দেখবেন হয়তো বা রিভাইজ দিতে তার 10 মিনিট লাগছে। পরের দিন বলবেন যে আচ্ছা আগে 2টা পেজ রিভাইজ দাও তো, দেখবেন 10-12 মিনিট লাগছে। এর পরের দিন বলবেন যে আগে 3টা পেজ রিভাইজ দিয়ে আসো তো। এভাবে গেলে একটু সময় লাগবে, হয়তো সময়টা আস্তে আস্তে কমে আসবে, বাট তার এই পড়াটা অনেক বেশি সাস্টেইন করবে, অনেক বেশি তার মনে থাকবে। এই জন্য আমি বলবো রিভিশনের এই প্র্যাকটিসটা যেন আমরা একটুও না হারাই। যখন আপনি আপনার বাবুকে নিয়ে পড়তে বসাচ্ছেন, পড়াচ্ছেন, তখন তাকে বারবার বলা যে আগের দিন কি পড়ছিল সেটা মনে করো। আব্দুর রহমান স্যার লিখেছেন কত বছর পর থেকে বাচ্চাকে পড়া শুরু করতে হবে? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনাদের যত কোয়েশ্চেন আছে পড়াশোনা ওরিয়েন্টেড, প্লিজ আমাদের কোয়েশ্চেনগুলো করতে থাকেন। আমরা আমাদের হচ্ছে লাইভের শেষের দিকে আমরা যেটা করব যে আপনাদের এই কোশ্চেনটার আনসার আমরা দিব। সো আপনারা প্লিজ কমেন্ট করতে থাকেন আপনাদের লেখাপড়া ওরিয়েন্টেড যে কোনো কোশ্চেন আমাদেরকে করতে থাকেন এবং লাইফটার শেষ অবধি থাকেন। আশা করি শেষ অবধি থাকলে আপনি অনেক মজার মজার টিপস শিখতে পারবেন এবং ভালোভাবে যদি লিখে রাখেন বা এটা শেয়ার করে দেন। এখন যেটা বলবো যে সেট বায়োলজিক্যাল ক্লক। আপনি কি খেয়াল করছেন যে আপনি যদি প্রতিদিন রাত 12টার সময় ঘুমান, তাহলে 12টা আস্তে আস্তে আপনার একটা হাই ওঠে? আপনি কি খেয়াল করছেন যে ঘুম ভাঙার পরই আপনি সবার আগে করেন কি, মোবাইলটা একটু চেক করে নিন, দেখি কেউ আমার ছবিতে লাইক আসলো কয়টা, হয়তো বা হ্যাঁ জুয়েল ভাই কাজটা প্রায় করে থাকে, কয়টা লাভ দিয়ে একটা আসলো এগুলো দেখে। হ্যাঁ, অথবা এরপরে কি করে, এরপরে হইতেছে আমরা ওয়াশরুমে যাই, ফ্রেশ হই, এরপরে নামাজ পড়ে কেউ বা কেউ অন্য কাজ করে। এই কাজগুলো আমরা কেন করি? কারণ আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক আছে। হ্যাঁ, বায়োলজিক্যাল ক্লক আছে। আমাদের 3 বেলা নিয়ম করে কেন ক্ষুধা লাগে জানেন? অনেকে আছে তাদের ক্ষুধা লাগে হয়তো দিনের মধ্যে 2বার, অনেকে আছে ক্ষুধা লাগে 4বার। কারণ কি জানেন? তারা দিনে 4বার খেতে অভ্যস্ত ভারী খাবার, আর আমরা দিনের বেলা 3বার খেয়ে অভ্যস্ত ভারী খাবার। এই জায়গায় হলো বায়োলজিক্যাল ক্লক। তো আপনি যদি, আমরা যেটা করি যে আমাদের বাবুদেরকে নিয়ে না লেখাপড়ার স্পেসিফিক কোনো টাইম নেই আসলে। আমরা যখন ফ্রি থাকি তখনই বলি এই পড়তে বস, এই এত খেলাধুলা কিসে, এই পড়তে বস, এই কথাগুলো বলি। বাট এটা মানে এটা সায়েন্টিফিক্যালি অ্যাপ্রুভড না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইমটা ফিক্স করে দেয়া, এবং এটার জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রুটিন করা। টাইমটা ফিক্স করে দেয়া যে ঠিক আছে তুমি সকালবেলা স্কুলে যাবা, স্কুল থেকে এসে হাত মুখ ধোবা, ধুয়ে একটু ঘুমায় নিলা, নিয়ে আধা ঘন্টা পড়তে হবে। আচ্ছা, এরপর সন্ধ্যাবেলা তুমি একটানা আধা ঘন্টা পড়বা, এরপরে এই কাজটা করবা, এরপর 2 ঘন্টা পড়বা। সো এটা করতে পারেন কি, যে মনে একটা ছোট রুটিন বানায় ফেলতে পারেন, এটার একটা রুটিন। হ্যাঁ, রুটিন বানায় করতে আপনার বাবু যদি একদম ছোট হয়, আমাদের আদর্শ লিপির অনেক গার্ডিয়ান এখানে হয়তো আছে না, আমাদের তাদের উদ্দেশ্যে বলি যে আপনি ছবি তুলে রাখলেন। মনে করেন একটা ছবি দিলেন হইতেছে শুরুতে স্কুলের ছবি, মানে কি সকালবেলা উঠে স্কুলে যেতে হবে, এরপরে ছবিটা দিলেন কি খাবারের ছবি, মনে করেন কোন একটা, তার মানে কি এরপরে খাবার দাবার গ্রহণ করতে হবে। এইভাবে যদি একটা রুটিন টাঙায় তার বাসার পড়ার টেবিলের সামনে রেখে দেন, তাহলে সে কিন্তু রুটিন ওয়াইজ চলবে। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা চাই আমাদের ছেলেপেলেরা ডিসিপ্লিন হোক, এবং যদি চান যে আপনার বাবুর ডিসিপ্লিন হোক, তাহলে কিন্তু এখন থেকেই ডিসিপ্লিনের প্র্যাকটিসটা শুরু করা ভীষণ জরুরি। এটা যেন আমরা ভুলে না যাই। এই জন্য এই কাজগুলো যেন আমাদের বাবুদেরকে দিয়ে আমরা এই সময়টায় করাই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা বললাম, এরপরে আমি বলবো যে আমরা যেন SSS থিওরি ফলো করি। SSS থিওরিটা কি? এস ফর স্টাডি, অর্থাৎ সবার আগে তোমাকে পড়তে হবে। এস ফর স্পোর্টস, এরপর তোমাকে খেলাধুলা করতে হবে মাঠে। এস ফর স্কিল, এরপর তোমাকে মোবাইল দেখতে পারো।
অর্থাৎ যেটা হয় যে মনে করেন আপনি বিয়ের বাসায় দাওয়াত খেতে গেছেন, শুরুতে আপনাকে দই মিষ্টি খাওয়াই দিলাম আপনি পেট ভরায়, এরপর কি আপনি সেই মনে করেন যে পোলাও সবজি খেতে পারবেন? অবশ্যই খেতে পারবেন না, বা টেস্টটা অবশ্যই আসবে না। আমরা যেটা করি যে আমাদের বাবুরা এই মোবাইলটা নিয়ে মনে করেন টিপতেছে, দেখতেছে, এই পড়তে বয় পড়তে বয়, এখন পড়তে বসলো। আগেই তো আমরা দই মিষ্টি খাওয়াই দিছি, তারপর কেন পড়তে বসবে বা কিভাবে পড়তে বসবে, বা তারপরে কিন্তু লেখাপড়ায় অতটা মানে যেটা বলবো যে মনোযোগ কিন্তু থাকে না। সো এটার জন্য আমার রিকোয়েস্ট যেটা আপনাদের প্রতি সেটা হচ্ছে যে আগে যেন আমরা আমাদের বাবুদেরকে পড়াই, পড়ানোর পর খেলাধুলা করে, এবং এরপরে যেন স্ক্রিন টাইম দেয়। এবং আমাদের বাবুর বয়স যদি 4 থেকে 5 বছরের নিচে হয়, তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর মতে তার আধা ঘন্টার বেশি স্ক্রিন টাইম করা উচিত না, উচিত না, উচিত না। বারবার বলতেছে এই কথাগুলো, যেন আমরা মোবাইল অ্যাডিক্টেড না করে ফেলি আমাদের বাবুদেরকে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এরপরে আমি যেটা বলবো যে আমাদের ব্রেইনের কিন্তু দুইটা পার্ট আছে, একটা রাইট সাইড, একটা লেফট সাইড। হ্যাঁ, এবং আপনারা জানেন যে আমাদের ব্রেনের বাম অংশ ডান অংশকে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের ব্রেনের ডান অংশ বাম অংশকে নিয়ন্ত্রণ করে। এখন ব্রেনের লেফট সাইডে কি থাকে জানেন? ব্রেনের লেফট সাইডে থাকে লজিক, এবং মনে করেন থাকে ক্যালকুলেশন ব্রেনের লেফট সাইডে। এবং রাইট সাইডে কি থাকে? রাইট সাইডে থাকে মনে করেন মিউজিক, ক্রিয়েটিভিটি, এগুলো থাকে হচ্ছে রাইট সাইডে। যার ফলে ব্রেনের রাইট সাইডে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা 90% আমাদের মনে থাকে, কিন্তু লেফট সাইডে 10% আমাদের মনে থাকে। এই জন্য যদি আমরা আমাদের বাবুর লেখাপড়াকে ব্রেনের রাইট সাইডে কোনোভাবে ঢুকাইতে পারি, তাহলে কিন্তু এটা তার মনে অনেক বেশি দিন থাকবে। এটা অনেকেই আমরা জানি না বা এটা নিয়ে কাজ করি না। এটার জন্য যেটা বলবো আমি আপনাদেরকে সেটা হচ্ছে, জুল ভাই একটু দেখেন তো লাইফটা, পারতেছেন খুলে দিলেন তো। সো এটার জন্য আপনি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু মনে করেন আপনার বাবুকে একটা ছড়া শেখাতে যাচ্ছেন যে আম পাতা জোড়া জোড়া, এই ছড়াটা পড়াতে চান। আমি বলবো এখন কিন্তু বাচ্চারা ভিডিও, মিউজিক, কালার এই সবগুলো কিন্তু থাকে রাইট পার্টে আমাদের ব্রেনের। অর্থাৎ যদি আপনি মিউজিক দিয়ে, ভিডিও দিয়ে, ছবি দিয়ে আপনার বাবুকে আম পাতা জোড়া জোড়াটা শেখান, এটা অনেক দিন মনে থাকবে। কমেন্টগুলো বের করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আমি এজন্য বলবো যে আমরা যেন আগে একটা ভিডিও দেখে দিই। মনে করেন আম পাতা জোড়া জোড়া লিখে সার্চ দিলেই ইউটিউবে অসংখ্য ভিডিও আপনি পেয়ে যাবেন। সো আগে তাকে ইউটিউবে সেই ভিডিওটা দেখান, তাহলে হবে কি যে এটা তার ব্রেনে গেঁথে যাবে। মনে করেন আপনার সন্তানকে পড়াচ্ছেন সৌরজগৎ, কাজে সৌরজগৎ লিখে সার্চ দিলে কিন্তু ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এই ভিডিওটা আগে আপনার বাবুকে দেখান। তাহলে হবে কি যে এই ইনফরমেশনগুলো তার রাইট সাইডে থাকবে, তার মানে কি এই ইনফরমেশনগুলো সে সহজে ভুলবে না। এভাবে সায়েন্টিফিক ওয়েতে আমরা যেন আমাদের বাবুদেরকে পড়াই, এটা অনেক বেশি ইফেক্টিভ। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সময় জানাটা খুব জরুরি। সময় জানাটা খুব জরুরি। অর্থাৎ আমরা যেটা করি, আচ্ছা আচ্ছা আরেকটা কাজ করবো আমরা, এটা খুব ইম্পর্টেন্ট, আগের দিন বলছি আজকে আবারও বলি, ব্রেন জিম। আমাদের সন্তানের লেখাপড়ায় কনসেন্ট্রেশন পাওয়ার যদি বাড়াতে চায়, আমরা যদি চাই যে আমাদের বাবুরা লেখাপড়া অনেক বেশি ভালো হবে, দুইটা ব্রেন ভালোভাবে কাজ করবে, তাহলে কিছু ব্রেন জিম করাতে হবে। এবং কিছু ব্রেন জিম শেখায়, যেমন একটা বেসিক ব্রেন জিম হচ্ছে হাতটা এরকম করানো, বাবুর হাতে এভাবে করতে বলবেন, এরপর এই যে এই আঙ্গুলটা ডান দিকে, এই আঙ্গুলটা বাম দিকে কিছুক্ষণ, এরপরে আবার এই যে এই আঙ্গুলটা কিছুক্ষণ এক দিকে, এই আঙ্গুলটা কিছুক্ষণ উল্টো পাশে। অর্থাৎ আমি এক একটা আঙ্গুল যেটা করছি এই পাশে কিছুক্ষণ ঘোরাচ্ছি, এরপর এই পাশে কিছুক্ষণ ঘোরাচ্ছি, আবার এই আঙ্গুলটা এই পাশে কিছুক্ষণ ঘোরানো, এই পাশে কিছুক্ষণ ঘোরানো, এই আঙ্গুলটা এই পাশে কিছুক্ষণ ঘোরানো, এই পাশে কিছুক্ষণ ঘোরানো। অর্থাৎ এইভাবে লাগাই রেখে এইভাবে ঘোরানো কিছুক্ষণ, এইভাবে কিছু ঘোরানো। এটা হচ্ছে ব্রেন জিম। এটা করলে ব্রেনের দুইটা অংশই কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হবে। এরপরে কোন কাজটা করানো সেটা হচ্ছে যে এরপরে মনে করেন দুই হাত, এই হাত এই পাশে ঘোরালাম আমি, এবং এই হাত এই পাশে ঘোরালাম আমি, এবং দুইটা একসাথে করা। এই যে আমি নিজেও খুব একটা পারি না, আমার হচ্ছে না মনে হয়। সো এই হাতটা এই পাশে ঘোরানো এবং এই হাতটা এই পাশে ঘোরানো, এটাকে বলে ব্রেন জিম, এইটা করানো। এরপর মনে করেন ডেইলি যে কাজগুলো আমাদের বাবু করে থাকে, এই কাজগুলো একটু উল্টো করে করানো। মনে করেন যে ডেইলি হচ্ছে বাবু কি করে ডান হাত দিয়ে ব্রাশ করে, তাই না? সপ্তাহে একদিন বলা যে আজকে তুমি বাঁ হাত দিয়ে ব্রাশ করো। তো মনে করেন প্রতিদিন সে হচ্ছে ডান হাত দিয়ে দরজাটা খোলে, আজকে বাঁ হাত দিয়ে খোলো। তো অর্থাৎ মাঝে মাঝে আমাদের এই বাম হাতটাকে অ্যাক্টিভ করানো, এটা ইম্পর্টেন্ট। এরপর বলা হচ্ছে যে ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাঁ নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া, বাঁ নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া।
এই কাজগুলো করলে আমাদের ব্রেনের দুইটা পার্ট অনেক বেশি মজবুত হয়, অনেক বেশি শক্ত হয়। এরপরে বলবো যে এই ব্রেন জিমটাকে আমরা আমাদের বাবুদেরকে করাতে পারি। যারা আমাদের বাবুদেরকে ব্রেন জিমটা করাবেন তারা কমেন্টে GYM জিম লেখেন, তাহলে বুঝবো যে এই জিমটা করাবেন আপনার বাবুকে। সেটা হচ্ছে, আবারও বলে দেই, হাত এরকম করে এই পাশে করানো, এই পাশে হাত ঘোরানো, এই পাশে হাত উল্টো দিকে ঘোরানো, এরপর পাজল খেলতে দেয়া আমাদের বাবুদেরকে, সুডুকো খেলতে দেয়া, এরপরে হচ্ছে লুডো খেলা, এরপরে মনে করেন হচ্ছে আপনার উনো খেলা। এই খেলাগুলো করলে আমাদের সন্তানের ব্রেন জিম হবে। এবং মনে করেন যে হইতেছে ডেইলি রুটিনে যে কাজগুলো ডান হাত দিয়ে করে মাঝে মাঝে বাম হাত দিয়ে করানো, এবং যেটা বললাম বাম নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া, ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া, এই কাজগুলো জিম। হ্যাঁ, লিখছেন শারমিন আক্তার ম্যাডাম, লিখছেন GYM জিম, তার মানে এই জিমটা আপনি আপনার বাবাকে করাবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের কমেন্ট করেন যে কে কে জিম করাবেন, আমি এখনো কোনো কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, শামসুন নাহার মনি লিখছেন জিম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সুমাইয়া শর্মা লিখছেন জিম, থ্যাংক ইউ। রুহুল আমিন লিখছেন জিম, তার মানে আপনারা এই জিমটা আপনার বাবুদেরকে দিয়ে করাবেন, থ্যাংক ইউ। মাইয়া লিখছেন জিম, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস লিখছেন জিম, থ্যাংক ইউ। মনিরা লিখছেন জিম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখি আর কে কে জিম লিখতেছেন, কে কে জিম লিখতেছেন দেখি। আর কেউ জিম লেখেন, তাহলে বুঝবো যে আপনাদের বাবুকে। হ্যাঁ, জুয়েল রানা লিখছেন জিম, থ্যাংক ইউ। সো আপনারা তার মানে আপনাদের বাবুদেরকে দিয়ে এই জিমগুলো মাঝে মাঝে করাবেন। নুসরাত ম্যাডাম লিখছেন জিম, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এবং এই রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে ভালো হবে। এখন আমি আরো কিছু ছোট টিপস বলে আজকে আমাদের লাইভটা শেষ করবো। আপনাদের কোশ্চেনগুলো পড়ি, অনেক কোশ্চেন করছে, সেই কোশ্চেনগুলো আনসারও আমরা দিব। সেটা হচ্ছে যে আমরা কি করি, মনে করেন আমাদের বাবু খেলছিল, হঠাৎ করে ছোটবেলায় এটা দেখতাম কান ধরে নিয়ে এই এখন খেলা কিসের, বস পড়তে। তো এইটা একটা ভুল কথা, খুব ভুল একটা কাজ। কারণ যখন একটা সন্তান খেলে তখন কিন্তু সে অনেক ফুর্তিতে আনন্দে তার মাইন্ডের একটা অংশে সে থাকে, খুব আনন্দের একটা জায়গায় থাকে যেটা নিয়ে সে খেলে। তারপর যখন জোর করে আমরা পড়াতে বসি, বিজ্ঞান বলছে যে জোর করে মেরে কিন্তু পড়ানোটা যায় না, বা সেই পড়ানোটা খুব বেশি টেকসই হয় না। অর্থাৎ শিশুরা যদি আনন্দে পড়ে 70% ইনফরমেশন তাদের মনে থাকে, এটা খুব জরুরি বিষয়। এই জন্য বলবো আমাদের বাবুরা হয়তো অনেক ছোট, হয়তোবা আমাদের বাবুরা এখনো বড় হয়নি, কাজে আমি বলবো যে এই সময়টা কিন্তু খেলাটাও খুব জরুরি, এটা যেন আমরা না করি। এরপরে নতুন কিছু শেখার কিন্তু একটা আনন্দ আছে, নতুন কিছু শেখার মধ্যে কিন্তু একটা মজা আছে। তো মনে করেন যে আজকে আমরা আপনার বাবুকে আপনি পড়াচ্ছেন মনে করেন জঙ্গল নিয়ে, তাকে বলেন যে শোনো আজকে আমরা একটা মজার বিষয়ে জানবো। সেটা কি জানো? সেটা হচ্ছে জঙ্গল। তুমি কি জানো জঙ্গলে কি কি প্রাণী থাকে? এরপর মনে করেন তাকে আপনি নাম্বার শেখাচ্ছেন, তাকে বলা যে শুনো আজকে আমরা টাকা বের করলেন পকেট থেকে, যে আজকে আমরা এই টাকার হিসাব করব, কিভাবে দোকানদারকে টাকা দেয়, কিভাবে নেয়। প্রত্যেকটা যে বিষয়গুলো আমরা শেখাই প্রত্যেকটার কিন্তু একটা কারণ আছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে। এই কারণটা নিয়ে যদি তাকে আপনি উৎসাহী না করেন, কৌতূহল তৈরি না করেন, সে কিন্তু পড়বে না। কাজে এই কৌতূহলী তৈরি করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে বলবো, মনে করেন যে এইটা হচ্ছে আপনার বাবুর পড়ার টেবিল, তাই না? এইটা মনে করেন এখন এই পড়ার টেবিলে পড়তে যখন যাবে আপনার বাবু, এখানে কিন্তু আপনার বাবুকে ডিস্ট্রাক্ট করার, অর্থাৎ এই পড়াশোনার মনোযোগ, মনে করেন যে হইতেছে পড়াশোনার মনোযোগ বিঘ্নিত করার অনেক উপকরণ আছে। কি কি উপকরণ আছে বলেন তো? এই যে মোবাইল আছে একটা, এই যে ফুটবল আছে একটা, তাই না? আমি যদি পড়তে যাই কিছুক্ষণ পর আমি মোবাইলটা নিব, নিয়ে দেখবো তো দেখি তো কে আমাকে দিল, কি হইতেছে আমাকে দিল, কি বলে মেসেজ দিল আমাকে, দেখি তো। আচ্ছা এই মেসেজ দিচ্ছে, আচ্ছা কয়টা নোটিফিকেশন আসলে দেখি তো, হ্যাঁ অনেকগুলো লাইক পড়ছে তো আমার, বাহ এটাই তো দেখতেছি আমি। আচ্ছা এই আমাকে এটা কমেন্ট করছে, আচ্ছা বাহ ভালো কথা লিখছে তো। সো এইভাবে কিন্তু আমরা কিছুক্ষণ পর পর আমি ডিস্ট্রাক্ট হব এবং আমি কিন্তু নোটিফিকেশন দেখবো। বা মনে করেন যে পিচ্ছি থাকে, ও বলটা আছে, আচ্ছা বলটা নিয়ে একটু খেলি তো, একটু পরে পড়াশোনা করতেছি, আগে বলটা নিয়ে খেলি। জুয়েল ভাই, সো এভাবে আমরা যেটা করব যে আমাদের সামনে যদি এরকম অনেক উপকরণ থাকে
তাহলে আমাদের বাবুদের কিন্তু লেখাপড়ায় মনোযোগ খুব একটা বসবে না। এজন্য আমি অনুরোধ করব যে আমাদের বাবুর মনোযোগ থাকবে না এরকম জিনিসপত্র যেন সরায় বসি। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস লিখছি স্কুলে যেতে চায় না, কি করতে পারি? অবশ্যই ম্যাডাম, স্কুলে যেতে চায় না, এটা সমাধান নিয়ে আমি কথা বলবো। আপনাদের যত কোশ্চেন আছে প্রত্যেকটা সলিউশন নিয়ে আমি আমার শেষের দিকে আরেকটু পরেই কথা বলবো সেটা নিয়ে। সো এটা করা যে লেখাপড়ার মনোযোগ বিঘ্নিত ঘটাতে পারে এরকম জিনিসপত্র যেন আমাদের বাবুদের সামনে আমরা লেখাপড়ার সময়টাতে না রাখি। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, সো এই তো বিষয়গুলো যেন আমরা মনে রাখি। যদি এই বিষয়গুলো মনে রাখতে পারি আমরা, তাহলে কিন্তু ধারণা করা যায় যে আমাদের বাবুরা লেখাপড়ায় ভালো করবে। এবং যাদের বাবুরা একেবারে ছোট, আমাদের কিন্তু লেখাপড়া শুরুর কিছু নিয়ম আছে। যেমন হাতের লেখা শুরু করার আগে তার ফাইন মোটর স্কিল ডেভেলপ করা। সেটা কিভাবে করা? আমরা কি করি, ম্যাক্সিমাম সময় শুরুতে আমরা এই লেখা দিয়ে শুরু করি, যে এই লেখো। এটা করবেন না। আগে মনে করেন যে স্ট্যান্ডিং লাইন, স্ট্যান্ডিং লাইনকে সোজা দাগ দিচ্ছি না, এটাকে বলে স্ট্যান্ডিং লাইন। আগে স্ট্যান্ডিং লাইন শেখান আপনার বাবুকে। এরপর স্লিপিং লাইন, মানে এই যে দাগ দিলাম এটাকে বলে স্লিপিং লাইন, এই বরাবর স্লিপিং লাইন, এটাকে বলে স্ট্যান্ডিং লাইন। আগে স্লিপিং লাইন শেখান, স্ট্যান্ডিং লাইন শেখান। এবং এই দুটো মিলে কি লেখা যায় বলেন তো? এইচ লেখা যায়। এইচে কিন্তু স্লিপিং লাইনও আছে দুইটা, স্ট্যান্ডিং লাইনও আছে। হাতে লেখা কিন্তু ভালো হবে। হ্যাঁ, মনে করেন আপনার বাবুকে আপনি স্ট্যান্ডিং লাইন শেখালেন, সেখানে পর তাকে আই লেখা শেখান। আইতে কি বলেন? তাকে স্ট্যান্ডিং লাইন কিন্তু, তাই না? এরপর মনে করেন হয়েছে আপনার বাবুকে যখন আপনি এইচ লেখা আছেন, দুইটা স্ট্যান্ডিং লাইন, একটা স্লিপিং লাইন, মানে এই বরাবর স্লিপিং লাইন, এই বরাবর স্ট্যান্ডিং লাইন। আমরা যেন এই মেথড ফলো করি, আগে এই বিসিডি লেখাতে না চাই। হ্যাঁ, এরপরে বলবো আমি যে মনে করেন যে আমাদের বাবুদেরকে স্ট্রেস বল ইউজ করানো শেখানোটাও কিন্তু খুব জরুরি, কারণ এর মধ্যে অনেক এনার্জি থাকে। সো আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমি এলোমেলোভাবে কথা বলছি। আমাদের আজকে যদিও রমজানের চলতেছে, আপনারা অনেকেই হয়তো বা বেশিক্ষণ মানে মনোযোগ থাকবেন, এটাই স্বাভাবিক। সো এর মধ্যে আমাদের যে কোশ্চেনগুলো আপনারা করছেন, এখন আমি সেই কোশ্চেনগুলোর আনসার আমি আপনাদেরকে দিব। সো আমরা লাইভের কোশ্চেনে যাচ্ছি, এবং আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে আপনার বাবুদেরকে নিয়ে, লেখাপড়া নিয়ে বা অন্য যে কোনো বিষয় নিয়ে, আপনারা প্লিজ কমেন্টে একটু কোশ্চেনটা করেন। আমরা এখন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিব। সো কত বছর পর থেকে বাচ্চাকে পড়া শুরু করতে হবে? আব্দুর রহমান এই কোশ্চেনটা করেছিলেন যে কত বছর পর থেকে বাবুকে লেখাপড়া শুরু করতে হবে। ভাইয়া, প্রথম যে বিষয়টা আপনাকে বলি সেটা হচ্ছে যে বাচ্চাদের ডেভেলপমেন্ট সবার এক হয় না, এটা প্রথম কথা মনে রাখতে হবে। কেউ হয়তোবা দেখবেন যে 3 বছর বয়সে অনেক কিছু শিখে গেছে, আবার কেউ 7 বছর বয়সে হয়তোবা এবিসিডিও ঠিক মতো লিখতে পারছে না, বা তার 1 থেকে 100 পর্যন্ত বলতে পারে না। সো এই ডেভেলপমেন্টটা ডিপেন্ড করে কারো কারো ক্ষেত্রে। সো প্রথম কথা যে আমরা শিশুর আগ্রহ এবং শিশুর আগ্রহের উপর জোর দিই। যদি দেখি যে না, অল্প বয়সে শিশু লেখাপড়া করছে, পড়তে খুব ভালো লাগতেছে, তাহলে আমরা লেখাপড়াটাকে উদ্বুদ্ধ করব। এবং যদি দেখি যে না, সেটা অতটা হচ্ছে না, তাহলে উদ্বুদ্ধ করব না, বা এটা খুব একটা জরুরি না সেক্ষেত্রে। আচ্ছা, বাবুকে পড়তেই বসানো যায় না, নানা অজুহাত। আচ্ছা, এই যে পড়তেই বসানো যায় না আমার বাবুকে, নানা অজুহাত করে, এই সমস্যার সমাধানটা কি? সো এই সমস্যার একটা বেসিক সমাধানটা হচ্ছে, মনে করেন তাকে কন্ডিশন দেয়া যে ঠিক আছে, তুমি যদি আজকে আধা ঘন্টা পড়তে বসো, তাহলে কিন্তু বিকেলবেলা তোমাকে নিয়ে আমি খেলতে যাব। এবং ডেইলি রুটিনটা মেনটেন করা। এই যে বাবু অজুহাত কখন ধরবে জানেন? যখন আপনি রুটিনটা মেনটেন করবেন না। সো আমি বলবো যে একটা রুটিন বাসায় টাঙায় রাখা, যে সকালবেলা এই কাজগুলো করবা, বিকালবেলা এই কাজগুলো করবা, শোনার সময় এই কাজগুলো করবা। এবং এই কাজগুলো সে যখন রেগুলার দেখবে, তাহলে কিন্তু যেটা হবে কি জানেন, তাহলে কিন্তু এই ইম্পর্টেন্ট বিষয়টা হবে, সে কিন্তু অজুহাত আর করবে না, কারণ সে জানে শোনার সময় তাকে পড়তেই হবে, এটা তো সে জানে, এটা সমস্যা আর হবে না। সো এই বিষয়টা আমরা খেয়াল রাখি। এরপরে বলছেন ভাইয়া, বাবুর মোবাইল অ্যাডিকশন কমানোর ব্যাপারে কি করব? সো এইটা মোবাইল অ্যাডিকশন কমানোর ব্যাপারে অনেকগুলো ফর্মুলা আমরা কিন্তু আমাদের একটা লাইভ হয়েছিল, সেই লাইভটা আপনি দেখতে পারেন। সেই লাইভটা দেখলে কিন্তু মোবাইল অ্যাডিকশন কমানোর বিষয়ে অনেক সলিউশনের কথা বলা আছে, এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এইগুলাই বলবো আপাতত। মোবাইল অ্যাডিকশনের কমানোর বিষয়ে একটা একটা রুলসের কথা বলি, সেটা হচ্ছে আমরা বলি যে আমার বাবু মোবাইল ছাড়া খেতে চায় না, তাই না? বাট আমি বলবো আপনাকে যে মানুষ কিন্তু বেঁচে থাকার জন্যই সে খাবে, যে মোবাইল ছাড়াও কিন্তু সে খাবে। যদি আপনি মোবাইল না দেন, 1 বেলা খাবে না, 2 বেলা খাবে না, 3 বেলা গিয়ে আসলেই কিন্তু সে খাবে। সো এই বিষয়টা কিন্তু হবে। সো এটাতে আমরা যেন উদ্বিগ্ন না হই এবং ভরসা রাখি যে মোবাইল ছাড়া সম্ভব। এবং অবশ্যই আমরা যেন রুটিন মেনটেন করি যে প্রতিদিন আধা ঘন্টা এই টাইমে তুমি মোবাইল দেখতে পারবা, এর বেশি না। এবং বাবা মা ভাই বোন বাসায় যারা আছে, প্রত্যেকে স্ট্রিক্ট হইতে হবে এইটা জায়গাটাতে, যে ঠিক আছে এর বেশি আমি মোবাইল তোমাকে দেখতে দিব না, বা তুমি দেখবা না। এটা যদি আমরা স্ট্রংলি মেনটেন করি, তাহলে কিন্তু অ্যাডিকশনটা অনেকটাই কমে যাবে। সো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা করতে পারেন আপনাদের কোশ্চেনগুলা,
আমরা এখনই শেষের দিকে চলে যাব আজকের টপিক নিয়ে। আজকে টপিকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, আমরা আর দেখছি না। সো আজকে তাহলে আমরা এখানে শেষ করছি এবং জানিয়ে রাখি যে আমাদের মজরুতে কিন্তু অনেকগুলো কোর্স আছে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। কারণ একটা বিষয় হচ্ছে যে এখন যে যুগে আমরা আছি, সত্যি কথা বলতে যে আজ থেকে 20 বছরে যখন তারা ফাইট করবে, শুধুমাত্র একটা ইন্টারের সার্টিফিকেট, শুধু একটা অনার্স সার্টিফিকেট দিয়ে ফাইট করাটা খুব টাফ হয়ে যাবে। এই জন্য মজরুতে অনেকগুলো কোর্স আছে, আপনারা কোর্সে এনরোল করতে পারেন। আর আজকে যেহেতু রমজানের সময় অনেক অল্প লোকজন ছিল অন্যান্য দিনের তুলনায়, বাট তারপর আপনারা ছিলেন, পুরোটা সময় জুড়ে থাকছেন, দেখছেন। সো আমাদের প্যারেন্টিং এর প্রোগ্রামটা ইনশাআল্লাহ রমজানের পর আবারও আমরা কন্টিনিউ করব, তখন আশা করি আসবেন। এবং প্যারেন্টিং ওরিয়েন্টেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে করে রাখবেন। আমরা কিন্তু আমাদের এই পেজে কিছু ভিডিও আছে প্যারেন্টিং এর, হ্যাঁ, সেই ভিডিওগুলোও দেখতে পারেন। সো সবটা মিলায় আশা করি ইনশাআল্লাহ আমাদের সামনের দিনগুলো অনেক ভালো হবে। সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন, মজরের জন্য দোয়া করবেন, জুয়েল ভাই নতুন বিয়ে করছে, জুয়েল ভাইয়ের জন্য দোয়া করবেন। সবার জন্য আমরা ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। হ্যাঁ, এবং আবারও বলছি, লেখাপড়াটা আনন্দের। আমরা যেন আমাদের বাবুদেরকে আনন্দ দিয়ে শেখায়, মজা দিয়ে শেখায়, শেখার আনন্দটাকে পাইয়ে দিই। আমি আবারও বলি, শুধুমাত্র এ প্লাস, শুধুমাত্র একটা রেজাল্ট, এটা দিয়ে কিন্তু পুরো জীবনটাকে নির্বাহ করাটা এটা খুব টাফ জব। সো আপনারা সচেতন বাবা মা, আপনারা শিক্ষিত বাবা মা, আপনারা যেন আর 10 জনের মতো বকা দিয়ে, মায়ের দিয়ে প্লিজ লেখাপড়াটা করাবেন না। অনেকগুলো বিষয় নিয়ে আমি কথা বলেছি, সেই বিষয়গুলো যেন আমরা খেয়াল রাখি। সো আজকে পর্যন্ত, ইনশাল্লাহ আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন।